আহা কি আনন্দ, আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। আপনাকে যখন মানে গুপির গানের জন্য সিলেক্ট করা হয়েছিল, সেটা কিভাবে হয়েছিল সেটা যদি একটু বলেন। দেখুন, এই 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 তথ্য বহুদিন আগে আমার লেখা নানা নিবন্ধে আনন্দবাজার, আজকাল, কেমন, হুম। এবং আপনার ধরুন গণশক্তি, তারপরে ওই দৈনিক প্রতিদিন, এই বিভিন্ন কাগজে অনেকবার বেরিয়েছে, কত বহু বহু ইন্টারভিউতে হুম। এই সমস্ত বিষয়গুলো মানে প্রকাশিত হয়েছে। আমি বলেছি বিভিন্ন চ্যানেলে, দূরদর্শনে। আমার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পর হয়েছিল। সেই সমস্ত জায়গাতে নানা আলোচনায় এগুলো এসছে, বুঝতে পেরেছেন? হুম। কাজে এই 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 কথাটা, এই বিষয়টা বাদ দিয়ে অন্য বিষয় করুন না। অন্য কোনো ইন্টেলিজেন্সিয়া থাকলে সেগুলো বলেন, যেগুলো এই সঙ্গীত সম্পর্কে মানে অন্তত অঙ্গাঙ্গী ভাবে যুক্ত, এবং যার ভেতর দিয়ে সত্যজিৎ রায়ের মানে কি বলবো, সাংগীতিক প্রতিভা এবং সাংগীতিক দৃষ্টিকোণ আমরা উন্মোচিত হতে দেখেছি তার এই সমস্ত গানগুলোর ভেতর দিয়ে। মানে তার এর আগে উনি ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন তিনকন্যা থেকে, কিন্তু হুম। তার গান তো রচনা করেছেন চিড়িয়াখানাতে। হুম। ভালোবাসার তুমি কি জানো, তাও আমার দিদি গিয়েছেন, নমিতা ঘোষাল। কিন্তু তার তার আগে তো কোনো গান উনি সংগঠন করেননি। হুম। তার অবশ্য একটা গান করেছিলেন দেবী ছবিতে, এবার তোরে চিনেছি মা, তোর মুখে কালী নামে কালী, অন্তরেতে নেই কালিমা। এই গানটা উনি কম্পোজ করেছিলেন। এটা প্রসাদী সুরের মতো, রামপ্রসাদী সুর আর কি। হুম। কিন্তু সেই চিত্তিশ মুখোপাধ্যায়কে দিয়ে এই গান উনি গাইয়েছিলেন। কিন্তু তার আগে উনি তো কোনো গান সংগঠন করেননি। হুম। কিন্তু উনি গুপি গাইন বাঘা বাইনি এক্সক্লুসিভলি দেখা গেল যে সঙ্গীতের ছবি, মানে যে গানের ছবিতে গান কিভাবে নিয়োগ করতে হয়, নিয়োজিত করতে হয়, হুম। সেটা তিনি দেখালেন। এবং এর আগে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভেতর দিয়ে, হ্যালো, হ্যাঁ, আপনি বলুন, আমি শুনছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভেতর দিয়ে আমরা সত্যজিৎ রায়ের যে সাংগীতিক অসামান্য অসাধারণ প্রতিভা, যে তার যে সাংগীতিক প্রাণ এবং তার যে সাংগীতিক দৃষ্টিকোণ, তার যে সঙ্গীতের সংগ্রহ এবং তার সঙ্গীত সম্পর্কে যে অভিজ্ঞতা এবং ও সঙ্গীতের যে তার জ্ঞান এবং উৎপত্তি, সেগুলোর আমরা প্রকাশ দেখেছি ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভেতরে। কারণ আপনি তো এটা নিশ্চয়ই বুঝতে পারেন যে ছবিতে ডায়লগ যখন কথা বললো, কিন্তু তাতে যতটা প্রাণস্পর্শী হবার হলো, কিন্তু তার থেকেও আরো যদি সেটাকে প্রাণস্পর্শী করতে হয় সেই সিচুয়েশনকে, তাহলে মিউজিকের দরকার। নিশ্চয়ই। সেই মিউজিক উনি রচনা করে দেখালেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োগ কিভাবে করতে হয় ছবিতে। সেইটা আমরা আমরা সত্যজিৎ রায়ের বিভিন্ন চলচ্চিত্রে আমরা দেখেছি। এমনকি তার যে আগের চলচ্চিত্রগুলো, সেগুলোতেও তিনি অন্য সঙ্গীত পরিচালক যেমন রবিশঙ্কর, বিলায়েত, এদের তিনি নিয়েছেন ঠিকই, কিন্তু তিনি নিলেও তিনি তাদের কিন্তু তার সাংগীতিক চেতনাটা তাদের মধ্যে তিনি মানে তাদের বলে দিয়েছিলেন যে তার চেতনাটা তার কি কি এই এই সিচুয়েশনে কি ধরনের মিউজিক তিনি চান, কি যন্ত্রের মধ্য দিয়ে চান, সেগুলো সত্যজিৎ বাবু তিনি সব বলে দিতেন। আচ্ছা, এইবার যে কথাটা আমি বলছি, হুম। যে কি গায়ন বাঘা বাইনের যে গানগুলো, সেই গানগুলোর ব্যাপারে আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে, হুম। সেই গানের জিজ্ঞাসার ভেতরে আমি জিজ্ঞাসা করে আমি প্রশ্ন করতে, আমি ব্যাখ্যা খুব করতে পারি। ভালো হয়, আপনি যদি সেটা করেন খুব ভালো হয়, হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি কি, যে ধরুন এই যে বাংলা গানের ভেতরে যে লোকসঙ্গীত, কেমন, হুম। এই লোকসঙ্গীত এবং আমাদের যে ভারতীয় সঙ্গীত, তার মধ্যে দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে উত্তর ভারতীয় সঙ্গীত, একটা দক্ষিণ ভারতীয় সঙ্গীত। এই দুটো মিলিয়ে ভারতীয় সঙ্গীত। ভারতীয় সঙ্গীত মানে ভারতীয় রাগ সঙ্গীত। এখন এই যে ভারতীয় রাগ সঙ্গীত, এই রাগ সঙ্গীতের তার যে প্রকাশ আমরা দেখেছি যে সার্বিকভাবে তিনি গুপি গাইন বাঘা বাহিনীর ভেতরে প্রথম করলেন। অর্থাৎ যে দক্ষিণ ভারতীয় সঙ্গীতের সুর তিনি যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিকে তিনি প্রয়োগ করেছেন, হ্যাঁ, তেমনি আবার গানের মধ্যে দেখেছি ওই যে ওরে বাঘারে ওরে গুপিরে এবারে ভেগে পড়ি কেটে পড়ি চুপি চুপি রে। অর্থাৎ মানুষ ভয় পেলে তার গলার ভেতরে যে একটা চিমেলো হয়, অর্থাৎ সেই চিমেলোর আমরা অভিব্যক্তি আমরা সত্যজিৎ রায়ের আমরা এই ছবির ভেতরে দেখেছি। যেই ছবি গুপি গান বাঘানে বা বাঘা বাহিনীর মধ্যে আমরা দেখেছি। এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় সঙ্গীতের যে
ভৈরবী এবং অন্যান্য রাগ বা ধরুন ভূপালী, এগুলোকেও তিনি ব্যবহার করেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে, যেখানে রাগের ভারে বাংলা গানের কাব্য বা সুর কখনোই নত হয়নি, কিন্তু সেখানে উন্মোচিত হয়েছে একটা নতুন সৌন্দর্য, একটা নতুন আঙ্গিক, যে আঙ্গিককে সত্যজিৎ রায়ের আঙ্গিক বলে আখ্যায়িত করা যায়। যেমন ধরুন একটা গানের কথা বলি, দেখো রে নয়ন মেলে জগতের বাহার। এইখানে আলো এবং আঁধারের সন্ধিক্ষণে সকাল হচ্ছে, সেই সময়তে আমরা দিনের আলো যখন প্রস্ফুটিত হচ্ছে, সূর্য উঠছে, সেই সময়তে গুপি পরীক্ষা করছে যে তার বেসুরো গলাকে সুর এসেছে কিনা। সেই সুর তিনি যখন পরীক্ষা করে অনুভব করলেন যে হ্যাঁ, আমার গলায় কণ্ঠ, যেখানে বেসুরো বলে আমাকে তাড়িয়ে দিয়েছিল আমলকি থেকে, এবং রাজা আমাকে গাধা বলে আমাকে তাচ্ছিল্য করেছিল, গ্রামবাসীর, গ্রামের মধ্যে যারা বয়স্ক লোক তারা নানা রকমের টিকা টিপ্পণী করেছিল বটগাছের তলায় বসে, আজকে আমার ভূতের রাজার বরে সেই গলায় সুরঋদ্ধ হয়েছে। সেটা পরীক্ষা করে যখন সে অনুভব করলো, তখন সে একটা আনন্দের দিগবাজি খেল। ওইখানে যাদের মধ্যে সাংগীতিক চেতনা আছে, যারা সঙ্গীতের প্রতি তীব্র অনুভূতি রয়েছে, তাদের চোখে জল না এসে পারে না। কারণ একটা সঙ্গীত শিল্পী কি চায়? সে কিন্তু টাকা চায় না, পয়সা চায় না, বাগান চায় না, বাড়ি চায় না, কিছু চায় না। সে কিন্তু চায় প্রথমে যে আমি যেন ভালো গান করতে পারি, আমি যেন গায়ক হতে পারি। হ্যাঁ, কাজেই বলেছে, যা চাই পড়তে খাইতে পারি, যেখান খুশি যাইতে পারি, সানি ধাপা মাগারে গাইতে পারি। এই যে ব্যাপারটা, তখন দেখা গেল যে তার গানটা শেষ হবার সঙ্গে সঙ্গে তার ঢোলের বাদ দিয়ে শুরু হয়ে গেল, অর্থাৎ ভূতের রাজা দিল বর গান শুরু হয়ে গেল। এইখানে একটা জিনিস তাৎপর্যপূর্ণ ভাবে লক্ষণীয়, সেটা হচ্ছে বা দৃশ্যমান হয়েছে ছবিতে, সেটা হচ্ছে দেখবেন দেখো রে নয়ন মেলে 2 মিনিট 3 সেকেন্ডের গান, তারপরে ভূতের রাজা দিল বর 3 মিনিট 4-5 সেকেন্ডের গান। এই গান দুটো যদি ফুল লেন্থের থাকতো, মানে দেখো রে নয়ন মেলে যদি 3 মিনিট বা 3.5 মিনিটের গান হতো, তাহলে কিন্তু সেটা গানটা ছিলও তাই, সেটাকে কেটে উনি শুরু মুখরাটাকে ওই টান বাট করে ওটাকে বাহারটাকে তিনি খেলিয়েছেন। ওই খেলানোর ভেতরে যেন নতুন একটা আমরা দিগন্তের উন্মোচন পেলাম, অর্থাৎ সুরের ডাইমেনশনটাকে তিনি বাড়িয়ে দিলেন। অর্থাৎ গুপির গলায় সুর কতটা খেলে সেটা জনসাধারণকে, শ্রোতা মণ্ডলীকে বুঝিয়ে দিলেন, এবং এইটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা তিনি দেখিয়েছিলেন যে যতটুকু আমার দরকার ততটুকু আমি এই আমার ছবিতে ব্যবহার করব। তার নাম সত্যজিৎ রায়। তিনি কখনো বাড়াবাড়ি পছন্দ করেন না, তিনি কখনো এক্সাজারেশন পছন্দ করেন না, তিনি যেখানে প্রয়োজন নেই সেখানে গান ব্যবহার করবেন না, কিন্তু তিনি যেখানে প্রয়োজন সেখানে তিনি ঠিক ততটুকুই করবেন। গুপি গাইনি এরকম অসংখ্য নমুনা প্রদর্শিত করা যায়। যেমন ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, সেখানে ভূপালীর আগে যে আমরা প্যান্টাটোনিক নোট, অর্থাৎ 5টা নোটের ব্যবহার তিনি এমন ভাবে করলেন যেটা ফারিস্টের রাগের ভেতরে, সুরের ভেতরে আমরা পাই, অর্থাৎ জাপান, চায়না, কোরিয়া, আপনি দেখবেন সেখানকার সুরের ভেতরেও এই 5টা নোট, প্যান্টাটোনিক নোট আমরা পাই, যেটা সন্তুর বাদ্যযন্ত্রের ভেতরে আমরা প্রতিভাত হতে দেখি যে 5টা নোটের সুর ওইখানে বাজে। কারণ সন্তুরে তো মিল নেই, সন্তুরে আছে শুধু স্ট্রোক। কাজেই এই জিনিসগুলো আমরা গুপি গানের ভেতরে, এবং আপনার তো 2 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিট বা আধ ঘন্টা বা 1 ঘন্টায় হবে না। এই জিনিস ব্যাখ্যা করতে গেলে অসংখ্য ইন্টারভিউ নিতে হয়, এবং সেগুলো আমরা যদি সুরের ভেতর দিয়ে আবার গেয়ে গেয়ে বলি, তাহলে সেগুলো আরো বেশি বাংময় হয়ে উঠবে। সেই জন্য গুপি গায়নের পর আমরা পরবর্তীতে দেখেছি যে হীরক রাজার দেশেতে তিনি যখন করলেন, সেখানেও কিন্তু আমরা দেখলাম যে আমরা দুজনায় রাজার জামাই, সেখানে দেখলাম মাছ খাম্বাজকে তিনি ব্যবহার করলেন এমন ভাবে লোকসঙ্গীতের আঙ্গিকে, যে যেখানে আপনি ঝিঝটি ছাতকে নানা নানা আঙ্গিকে ব্যবহার করা হয়েছে ওখানে, যে ভাটিয়ালি সুরের যে যে আমরা লোকায়ত মেজাজ, সেটার সঙ্গে ক্লাসিক্যাল মিউজিকের একটা অসাধারণ সৌন্দর্যময় মিশ্রণ বা মিশেল আমরা দেখতে পেয়েছি, যার জন্য ওই গানটা মানে সাংঘাতিক ভাবে জনপ্রিয় হয়েছিল, বা এবং সঙ্গে সঙ্গে লোকপ্রিয় কথাটা বলা যায়। তার কারণ ক্লাস এবং মাস উভয়ের কাছেই এই গান জনপ্রিয় হয়েছিল। এবং এর সঙ্গে আরেকটা গানের কথা বলতে হবে, যে এখানেও দেখা গেছে যে উত্তর ভারতীয় দক্ষিণ ভারতীয় সঙ্গীতের সমন্বয় তিনি সাধন করেছেন অসামান্য মুন্সিয়ানার সঙ্গে। সেটা হচ্ছে যে তোমার পায়ে পড়ি বাঘ মামা, করো না কো রাগ মামা। এখন এই এই যে বিষয়গুলো, এই যেমন আরেকটা গান ধরো নাকো ধরো নাকো ধরো নাকো ধরো নাকো ধরো নাকো শান্তি মশাই, এই গানটা কারোর পক্ষে কম্পোজ করা কি সম্ভব? এই একটা শব্দ দিয়ে গান করা, যেমন ওই গানটার মধ্যে মোরা দুজনায় রাজার জামাই, আর আছে পোলাপান
একখান একখান, এটা তিনি ময়মনসিংহ ডিস্ট্রিক্টের তার পিতৃপুরুষের বাস ছিল। অর্থাৎ সেইখানে পোলাপান কথা মানে হচ্ছে ছেলে মেয়েদের, বাচ্চা ছেলে মেয়েদের বলে। সেখানকার তার সঙ্গে একখান একখান কতটা কতটা সঙ্গীতময় হয়ে উঠেছে। অর্থাৎ লিরিককে ব্যবহার করেছেন এমন ভাবে, এমন সৌন্দর্যময় করে, যে সেখানে সুরের সঙ্গে সেটা মিশে ঋদ্ধ হয়ে গেছে। যারা নাকি কট্টরপন্থী সমালোচক, তারা হয়তো এই গানের মধ্যে কিছু খুঁজে পাবে না, কিন্তু এই গান গিয়ে দেখিয়ে দিক, এই গান সুর করে দেখিয়ে দিক, তাহলে বুঝতে পারবো যে তারা সত্যিকারের সমালোচক। সত্যিকারের সমালোচক কিন্তু তাদেরই বলবো যারা নাকি সত্যিকারের সঙ্গীত থেকে রসের সন্ধান পান এবং রসকে মানুষের কাছে নিংড়ে দিতে পারেন তাদের রচনার ভেতর দিয়ে, তাদের আলোচনার মধ্য দিয়ে। আর আজকে যে কথাটা বলার সেটা হচ্ছে এই, যে এই গানগুলো অসাধারণ, অসংখ্য উদাহরণ দিয়ে আমরা এই গান কিন্তু আরো নানাভাবে ব্যাখ্যা করতে পারি, কিন্তু যেটা সংক্ষেপে বলার সেটা হচ্ছে এই, যে এই গান কোনোদিন কিন্তু মানুষের কাছ থেকে হারিয়ে যাবে না। কারণ এর ভেতর দিয়ে একটা ট্র্যাডিশনাল হেরিটেজ গড়ে উঠেছে, কালচারাল হেরিটেজ গড়ে উঠেছে। এর ভেতর দিয়ে একটা ধারাবাহিকতা আমি আমার নিজের জীবনেই দেখতে পেয়েছি। কারণ এই গান অলরেডি আমরা দেখতে পেলাম যে আজকে 40 বছর হয়েছে আপনি লিখিতভাবে, কিন্তু গান রেকর্ডিং হয়েছে তার 1.5 বছর আগে। তখন আমার অনেক কম বয়স ছিল, 19 বছর 9-10 মাস হবে বয়স। কিন্তু আজকে সেই দিনের কথা মনে করে আমি এইটুকু বলতে পারি, অনেকগুলি জেনারেশন পাস করে গেল, আজকেও কিন্তু একটা বাচ্চা ছেলে যার কোনো বোধ হয়নি এখনো, সেও কিন্তু এই টোনের মধ্যে এমন আছে, যেমন এক একটা গানের মধ্যে একটা একটা নোটের উপরে যখন নাকি দাঁড়িয়ে থেকে মহারাজা, এই যে কথাগুলো বলছি, হ্যাঁ, এই যে কথা 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 আহা সাগরে দেখছি, অথবা এই যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য এ অরণ্য, হেথা দিনেতে অন্ধকার, হেথা নিঝুম চারিধার, এই নোট কখনো সৃষ্টি করা যায় না। এই নোট তিনিই সৃষ্টি করতে পারেন। এই নোটকে সৃষ্টি বলবো না, আমি বলবো ব্যবহার করা। এই নোটকে শব্দের সঙ্গে সাযুজ্যময় করে তিনিই ব্যবহার করতে পারেন, যার সঙ্গীতের প্রাণ রয়েছে, যার সঙ্গীতে হৃদয় ঋদ্ধ, মনন ঋদ্ধ, এবং হৃদয় এবং মনন ঋদ্ধ বলেই তিনি এত বড় একজন পরিচালক হতে পেরেছিলেন। কারণ কোন পরিচালকের হৃদয় যদি সঙ্গীতময় না হয়, তাহলে তিনি এত বড় স্রষ্টা হতে পারেন না। একথা আমি জিজ্ঞাসাও করেছিলাম একদিন ওনাকে, যে আমি 26 বছর তার সঙ্গে ঘর করেছি, কাজে আমি জিজ্ঞেস করে অনেক কিছুই জেনেছি। যে কথাটা জানার সেটা হচ্ছে এই, যে আপনি সিনেমা তো করেন, আপনাকে সবাই চলচ্চিত্র পরিচালক হিসেবে জানেন, কিন্তু আপনি তো সঙ্গীত পরিচালকও, এবং পৃথিবী বিখ্যাত সঙ্গীত পরিচালকও হয়েছেন। কারণ শেক্সপিয়ারওয়ালাতে আপনি সর্বশ্রেষ্ঠ সঙ্গীতের পুরস্কার পেয়েছেন। তাহলে আপনার কাছে কোনটা প্রিয়? আপনি কি সঙ্গীত রচনা করতে ভালোবাসেন, সঙ্গীতকে ভালোবাসেন, না চলচ্চিত্র? বলে দেখো, আমি গানটাই সবচেয়ে বেশি ভালোবাসি, সঙ্গীতই আমার কাছে সবচেয়ে প্রিয়। হ্যাঁ, আচ্ছা, এই এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে তিনি যে সঙ্গীতময় করে তুলতে পেরেছেন, এটার কারণ হচ্ছে তার সঙ্গীত। তিনি ছিলেন যথার্থ একজন সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত প্রেমিক। এবং আরেকটা বিষয় হচ্ছে, নিজের মনের ভেতরে যে জিনিসগুলো আসতো, যেই জিনিসগুলো প্রতিভাত হতো, তার প্রজ্ঞার আলোতে যেগুলো ভেসে উঠতো, উদ্ভাসিত হতো, তিনি সেগুলোকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, অর্থাৎ যেগুলো লোকে অ্যারেঞ্জারের মাধ্যমে ফুটিয়ে তুলতে গিয়ে অনেক দুহাত হয়ে যায়, অর্থাৎ সেকেন্ড গ্রেড হয়ে গেল। ওই প্লেটো বলেছে না, যে আর্ট ইজ থ্রাইস রিমুভ ফ্রম রিয়ালিটি। ওনারটা রিয়ালিটি থেকে সরতো না, কারণ ওনার অন্তরে কন্টেম্পলেটিভ স্পিরিট অফ ইমাজিনেশনে যেটা প্রতিভাত হতো, সেটা ফ্ল্যাশ করে যখন ইনটুইটিভ লেভেলে আসতো, অর্থাৎ প্রজ্ঞার স্তরে আসতো, তখন তিনি কারেক্ট নোটেশন বা স্কোরিং এর মাধ্যমে নিজেই করতেন, সেগুলোকে তিনি লিখে ফেলতে পারতেন। এই জন্য তার প্রাণের মতো জিনিস তিনি উপহার দিতে পেরেছেন, তার মনের মতো জিনিস তিনি উপহার দিতে পেরেছেন। তার যে হৃদয় ও মনন থেকে স্নাত এবং বাংময় হয়ে ওঠা যে সঙ্গীত, সেটা আমরা শুনতে পেয়েছি। অর্থাৎ এই যে সত্যজিৎ রায়ের সঙ্গীত, সেই সঙ্গীত হচ্ছে সত্যিকারের সৃষ্টি, এই জন্য যে তার সৃষ্টিটাকে তিনি প্রতিভাত করেছেন তার যে এই নোটেশনের মাধ্যমে, যার জন্য তার সঙ্গীতকে এত আমরা
গতিময় বলে মনে হয় আমার কাছে, এবং যেই গতি মানুষের মনে সবসময়, মনে এবং হৃদয়ে সবসময় একটা ভাব জাগায়। এবং যেখান থেকেই শুনি না কেন সেখান থেকেই এই সঙ্গীত অন্য সঙ্গীতের থেকে তফাৎ বা পার্থক্য বলে আমার কাছে মনে হয়, এবং আমার মনে হয় এই সঙ্গীত কোনোদিন মানুষের কাছে পুরনো হবে না। গুপি গায়ন হিসেবে তো আপনি এত গান গেয়েছেন, কিন্তু তবুও যদি মানে খুব একটা ইনজাস্টিস করার মতো প্রশ্ন করা হবে যে এই এত গানের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে পছন্দের, জানি বলা খুব মুশকিল। না না, বলা মুশকিল নয়। আমি একটা কথা বলি, সব গানই ভালো। গান গান কখনো খারাপ মন্দ নেই। যেমন একটা গানের কথা বলি, এই যে মানে আহা আহা সাগরে দেখো চেয়ে, এখানে এটা লস অ্যাঞ্জেলেসে, সান ফ্রান্সিসকোতে, ফাইন হোজেতে এবার যেখানে বঙ্গ সম্মেলন হবে, সেইখানে আমি কয়েকজন সাহেব এবং বিদেশির কাছে, অর্থাৎ আমেরিকান সাহেবদের কাছে, সেখানে বাঙালিও ছিলেন বটে, তো সেইখানে আমি এই গানটা শুনিয়ে আমি আগে ইংরেজিতে বলে দিয়ে আমি বলেছিলাম যে দেখো, এইখানে সামনে তুমি মহাসাগর দেখতে পেয়েছো, তোমার কাছে কি ডাইমেনশনটা মনে হচ্ছে সুরের ভেতর দিয়ে? তারা কিন্তু এগ্রি করেছিল, তারা বলছিল হ্যাঁ এই সুরটা সেরকমই, কারণ এর সঙ্গে ভাইলিনের কিছু অব্লিগেটও পার্ট রয়েছে যেগুলি এই মূল মেলোডিকে আহা সাগরে দেখো এর সঙ্গে সঙ্গে ভাইলিনের অব্লিগেটও পার্ট গেছে, কাউন্টার মেলোডি গেছে, যেইগুলো মিউজিক সুরের ডাইমেনশনকে বাড়িয়ে দিয়েছে। এখানে সত্যজিৎ রায় বিদেশি সঙ্গীত সম্পর্কে অত্যন্ত অভিজ্ঞ ছিলেন এবং তিনি জানতেন, এবং সেই জন্যই বিদেশি বাক, সুম্যান, মেন্ডেলসন, মোৎসার্ট এইগুলো তার জানা ছিল বলেই, এবং তার সঙ্গে ভারতীয় সঙ্গীত তিনি জানতেন, লোকসঙ্গীতের তার সংগ্রহ ছিল, সাউথ ইন্ডিয়ান মিউজিক, যার জন্য গান কম্পোজ করার সময়তে আমাকে জিজ্ঞেস করেছিলেন তোমার দক্ষিণ ভারতীয় সঙ্গীত তুমি জানো? আমি একটু অল্প অল্প জানি। তো যাই হোক, সেই গান তাকে শুনিয়েও ছিলাম যে ত্যাগরাজার একটি কৃতি। তো সেই জন্য আমার বক্তব্য হচ্ছে সেটা নয়, সেটা হচ্ছে একজন মানুষ যদি সত্যিকারের বিভিন্ন ধরনের সঙ্গীতে, অর্থাৎ ক্লাসিক এবং ফোক যাই বলো না কেন, তার যদি সংগ্রাহক হতে পারেন, তার যদি তিনি অনুরাগী হতে পারেন, এবং সেই সম্পর্কে তার যদি বোধ বা বোধি থাকে এবং জ্ঞান থাকে, তাহলে এবং সঙ্গীতকে প্রতিভাত করার মতো, অর্থাৎ সঙ্গীতকে মানে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আগের মুহূর্তে যে স্কোরিং যাকে বলে, অর্থাৎ মিউজিশিয়ানরা যেগুলো বাজাবে সেইগুলো যদি তিনি তৈরি করতে পারেন নিজেই, তাহলেই তিনি একজন সার্থক সঙ্গীত পরিচালক বা সঙ্গীত স্রষ্টা হতে পারেন। সত্যজিৎ রায় পারতেন বলেই তিনি এত বড় একজন সঙ্গীতজ্ঞ হয়েছেন। এবং আজকে তুমি আমাকে রেডিও থেকে, তুমি তোমার যে রেডিওর মাধ্যম, সেখান থেকে তুমি আমাকে আজকে তার প্রয়াণের এতদিন পরেও তুমি আমাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করছো। আমাকে আমার কাজ বন্ধ করেও আমিও প্রাণিত হয়ে গেলাম, অনুপ্রাণিত হয়ে এত একজন মানুষকে শ্রদ্ধা জানাবার সুযোগ পেয়েও আমিও নিজে অত্যন্ত আনন্দিত হলাম। এবং আমার সবচেয়ে মনে হয় যে আজকে এইটুকু বলে আমার শেষ করতে হয়, কে বলে তুমি নাই, তুমি আছো আমাদের সাথে, তুমি রহিবে মোদের সাথে, আমাদের কল্পনায়, আমাদের সৃষ্টিতে। মির্চির বিশেষ নিবেদন মে মাস রে মাস।